আরে কি বলছিস তোরা এসব? ও তো বলেছে যে ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ করবে আর তারা একটা ভিডিও বানিয়ে সেটা আপডেট করবে। তাহলে এটার পর আমি ওর সাথে এসব কিভাবে করব? এরকমটা যদি ওরা করে তাহলে ঠিক আছে, তুই এগুলো করবি না। আগে দেখ সেটা করে কি না। সেটাই ঠিক আছে। ওরা ভার্সিটি এসছে, ওদের কাছে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, ও তো দিচ্ছে না কেন ডিয়ার? মর্নিং। সকাল সকাল এত মেসেজ দেখেছো যে? এটা তো আমার দেখানোর কথা। তোমার দেখানোর কথা কি করে? না কিছু না, কাল রাতে আমাদের মাঝে কিছু হয়েছিল। কিছু হয়েছিল মানে? দুজনে এইভাবে চমক করছে কেন? আমি বলছি কাল রাতে আমাদের মাঝে একটা সমাধানের ব্যাপার স্যাপার হয়েছিল, সেদিকে ভুলে গেছো? কিসের সমাধান? কোনো সমাধান নেই, যাও এখান থেকে। এটা কিন্তু এখন বেশি হয়ে যাচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে। দেখা যাবে, যাও ভাগো এখন। কাশ্মীর চলে আয়। চল। কাজটা ভালো করলে না। মাহি, তুই তো বললি ফ্রেন্ডশিপ করবি, তাহলে এটা করলি কেন? আরে কাল রাতে তো আমি সিরিয়াসলি ভয় পেয়েছিলাম, কিভাবে যে ম্যানেজ করেছি ওকে। তুই দেখলে হার্ট অ্যাটাক করতি। আর এখন ওর সাথে ফ্রেন্ডশিপ করে সেটা ফেসবুকে আপলোড করলে সবাই আমাদের কী ভাববে বলতো? তখন সবার সামনে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। কিন্তু ও কি আমাদের পিছু ছাড়বে? আরে এক নম্বরের বুদ্ধ ওটা। কাল রাতে আমি ভয় পাবো কি, উল্টো ও ভয়ে কুঁকড়ে গেছে। ওকে দেখে যা হাসি পাচ্ছিল আমার। আছি আর একটা ক্লাসও করিনি, ওদের দুজনের বেরোনোর অপেক্ষা আছে। এদিকে খিদেতে পুরো পেট জ্বলে যাচ্ছে। ওই তো বেরিয়ে ছোড়া, গাড়ি করে বেরিয়ে গেল। আমি মাহির বাসের সামনে গিয়ে আগে ওয়েট করছি। কাশ্মীরকে ড্রপ করে ও এখন আসবে। অনেকক্ষণ ধরে বসে আছি বাসার সামনে, প্রায় 2 ঘন্টা, এখনো ফেরার নাম নেই। বাসার সামনে আসতে আশফির সাথে দেখা হলো। তুমি আবারও আমার বাসার সামনে এসেছো, সবাই কিভাবে বলো তো? কি ভাবছে বয়ফ্রেন্ড? দরজা খোলো, আমি ভেতরে ঢুকবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তুমি কি আমাকে হুকুম করছো? তুমি বললেই আমি খুলে দেব। তুমি আমার ঘরে ঢুকবে না। আমি কিন্তু কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না এখানে, তাড়াতাড়ি খোলো, আমার খুব খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে তা আমি কি করব? আমি কি তোমাকে রান্না করে খাওয়াবো নাকি? আমি তোমাকে আমার বাসায় ঢুকতে দেব না। মেয়ে মানুষের একটা বাজে স্বভাব, সোজা কথায় কখনো কাজ হয় না এদের। তুমি যদি এখন আমাকে ঢুকতে না দাও, কাল রাতে আমি তোমার সাথে তোমার পাশে তোমার বিছানায় ছিলাম, এবং তোমার সাথে কাল রাতে আমার যা যা হয়েছে সেটা সবাইকে বলে দেব আর দেখিয়েও দেব। হ্যাঁ, কাল রাতে তোমার সাথে আমার কি হয়েছিল আমাকে দেখাও দেখি। তোমার একে একে দেখাবো কেন, সবাইকে দেখাই। দাঁড়ো, আমার সব ফ্রেন্ডদের কাছে আগে পাঠাই, তারপর ইন্টারনেটে দেই, সেখান থেকে তুমি দেখে নিও। এই না প্লিজ, এমনটা করো না, আগে আমাকে দেখাও। দেখাবো, আগে আমাকে ঘরে ঢুকতে দাও। ঠিক আছে, এসো। অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমার জন্য জলদি কিছু খাবার বানাবো, সকাল থেকে কিচ্ছু খায়নি। আই, তোমার ঘর বলে কি কোনো জিনিস নেই? আবার কি কারণে এসেছো? ছিল, তোমার কারণে 1 সপ্তাহের জন্য, সেটা হারিয়েছে। মানে? মানেটা ওকে বুঝিয়ে বললাম। ও এই ব্যাপার। তো তোমার কি কোনো ফ্রেন্ড নেই? তাদের বাসায় গিয়ে থাকতে পারলে না? না, তোমার জন্য আমার এই অবস্থা, তাই তোমার এখানেই থাকবো। এখন যাও, এত কথা না বলে কিছু বানিয়ে নিয়ে আসো, খুব জোরে খিদে পেয়েছে। জমিদারের ছেলে যেন হুকুম করবে আর তার দাসী হয়ে আমি তার হুকুম তামিল করব। আগে আমাকে ভিডিওটা দেখাও, তারপর খাবার দিচ্ছি। দাঁড়াও, আমি ভিডিওটা আপলোড করি, তারপর দেখে নিও। এই না না না, প্লিজ, আমি খাবার দিচ্ছি, তুমি বসো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। এই দাঁড়াও, আমিও তো ফ্রেশ হবো। তো কোথায় যাচ্ছ তুমি? আমার বেডরুমে কেন? ওখানে ফ্রেশ হবো তাই। চলো তুমি এসো। কি? আরে এসো না, লজ্জা পাচ্ছ কেন? ও কিছু বলার আগে ওর হাত ধরে বেডরুমে টেনে নিয়ে এলাম। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, একদম আমার কাছে আসবে না। কি হলো, আমার হাত ছেড়ে বলছি। ছেড়ে দিলাম। এত ভয় পর কি আছে বলো তো? আচ্ছা যাই হোক, জলদি যাও, খাবার নিয়ে এসো। মাহি রেগে আশফির দিকে তাকিয়ে আছে। মাহির অ্যাপার্টমেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রুমটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। অবশ্য মেয়ে মানুষ সবসময় পরিপাটি থাকে। এই নাও। বাহ, এত জলদি হয়ে গেল, সো গুড।
রান্না দেখছি ভালোই করো। এবার ভিডিওটা দেখাও। আরে এত তারা কিসের? ধৈর্য ধরো নারী। তুমি আমার সাথে ছলনা করছো না তো? এখন ভিডিওটা না দেখালে ঘর ধরে বাসা থেকে বের করে দেব। আচ্ছা, আমি তো ভিডিওটা দেখাতেই চাচ্ছি, তুমিই তো বারবার আমাকে বাধা দিচ্ছ। আমি তো বলছি ভিডিও আপলোড করে দিই, তারপর তুমি সেখান থেকে দেখে নিও। এই একদম না, খবরদার, না হলে জানে মেরে দিব কিন্তু। এখন আমাকে খেতে দাও, রাতে দেখাবো, প্রমিস। আমি এখন অনেক লম্বা করে ছোট একটা ঘুম দিব, তুমি এখন যাও। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিই তোর, বজ্জার ছেলে কোথাকার। টেনশনে আমার হাত পা ঘেমে যাচ্ছে। ইস, সত্যি কি ওর সাথে আমার কিছু হয়েছে? সন্ধ্যা পার হয়ে গেছে, টেনশন করতে করতে ডিনারের ব্যবস্থা করছি। উফ, এখন আর টেনশনে রান্না করতে পারবো না, তাই বাইরে থেকে খাবার অর্ডার করলাম। আমি ডিনার করে বসে টিভিতে খেলা দেখছি। শয়তানটা ঘুম থেকে উঠে ঘরে বসে কি করছে কে জানে। খেতে ডাক দেবো কিনা ভাবছি। থাক, কোনো প্রয়োজন নেই, খিদে পেলে এমনিতেই চলে আসবে। হ্যালো ডিয়ার, কি করছো তুমি? আমার না ভীষণ খিদে পেয়েছে। রাতের জন্য কি করেছ? কথা বলছে না কেন? আমি খাবার টেবিলের কাছে গেলাম। বাহ, দারুণ আইটেম তো। বাইরে থেকে খাবার এনেছো? নিজে রান্না করে খেতে কষ্ট হয়, তাই না? কাল থেকে বাইরের খাবার বন্ধ। আমি যে কদিন আছি বাসায় রান্না হবে, বুঝলে? এই একদম হুকুম দিবে না বলে দিচ্ছি। আমার বাসায় থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, আবার আমাকে অর্ডার করছো। সাহস একটু বেশি দেখাচ্ছ না তুমি? ভাবটা এমনভাবে নিচ্ছ যেন মনে হচ্ছে বিয়ে করা বউকে হুকুম দিচ্ছ। তুমিও তেমনটাই ভাবো না? প্রবলেম কোথায়? আর আমাকে এমনভাবে ধমকালে সত্যি সত্যি কিন্তু ভিডিও। উফ, ব্ল্যাকমেল করে করে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। তুমি ভিডিওটা আমাকে কখন দেখাবে? এই তো ডিনার শেষ করে আমার রুমে, তোমার রুমে চলে এসো। ডিনার শেষ করে রুমে বসে আছে, ওকে ভিডিওটা দেখাবো বলে দরজা নক পড়লাম। আরে এসো, ভেতরে এসো। নিজের রুমে নিজে নক করে ঢুকতে হচ্ছে। কি অবস্থা না হলো মাহির? থামো, ভিডিওটা কে? এত দূর থেকে কিভাবে ভিডিওটা দেখাবো? কাছে এসো। ওর হাতটা ধরে ওকে টেনে বিছানায় ফেলে দিলাম। এরপর আমার শুরু থেকে টি শার্টটাও খুলে ফেলে দিয়েছে। আমার এমন ব্যবহার দেখেও তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাচ্ছিল। আমি ওর কাছে গিয়ে ওকে আবার শুয়ে দিলাম। তারপর ওর ওপর রেপিস্টের মতো ঝাঁপিয়ে পড়লাম। ও তো ভয়ে পুরো চুপসে গেছে আর গলা ফাটিয়ে চিল্লাচ্ছে হেল্প হেল্প বলে। আমাকে ধাক্কা দিয়ে সরে যেতে চাইছে। আমি ওর হাত দুটো শক্ত করে চেপে ধরে রেখেছি। আরে এভাবে চিল্লাচ্ছ কেন? আমাকে সত্যি তোমাকে বদনাম করছে নাকি? আর 5 মিনিট তোমাকে এভাবে থাকতে হবে। মানে কি করতে চাইছো তুমি? ভিডিও। কি? হ্যাঁ, ভিডিও। তুমি আমাদের ভিডিও দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলে না? তো ভিডিওটা তো তৈরি করতে হবে। আমি আর তুমি এভাবে আছি, আর সামনে আমার ফোনে ভিডিও অন করে বসিয়ে রেখেছে। এখন আমাদের একটা সিক্রেট ভিডিও তৈরি হচ্ছে। কথাগুলোর কানের কাছে মুখে নিয়ে বললাম, ইউ ব্লাডি, তুমি এত বড় শয়তান! তোমার মতো শয়তান ছেড়ে আর দুটো দেখিনি। ছাড়ো আমাকে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওয়াও, এক্সিলেন্ট। দেখো ভিডিও থেকে সুইট লাগছে তোমাকে, আর আমাকে কত হট লাগছে। এবার হলো তোমার ভিডিও। ছি, ভিডিওতে আমাদের দুজনকে অনেক ক্লোজ দেখাচ্ছে। সত্যি মনে হচ্ছে ও আমাকে শুধুমাত্র এখানে থাকার জন্য এমন যখন একটা কাজ করলে এক্ষুনি বের হো আমার বাসা থেকে। হ্যাঁ, রাগে তোমার বুদ্ধি একদম লোপ পেয়েছে। এখন কিন্তু আমার কাছে সত্যি একটা ভিডিও আছে, যেটাতে তোমাকে আর আমাকে অনেক কাছাকাছি দেখাচ্ছে। এখন চাইলে আমি এটা আপলোড করে দিতে পারি, আর তুমি সেটা একদম চাও না, রাইট? তাহলে এত কথা না বাড়িয়ে তুমি তোমার রুমে চলে যাও, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার সাথে কিছু করে ফেলবো। কারণ সুন্দরী মেয়ে বেশিক্ষণ চোখের সামনে এইভাবে একা থাকলে নিজেকে কন্ট্রোল করতে নাও পারে। অসভ্য বদমাইশ ছেলে একটা। ধন্যবাদ ডিয়ার। এই ছেলেটার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে। ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করলে ও আরো বেশি জ্বালাবে আমাকে, তাই স্বাভাবিক ব্যবহার করতে হবে ওর সাথে। না, ঘুম আসছে না, কি করব? নিচে মাহি আছে, ওর কাছে যাই, গল্প করা যাবে। গল্প না হলে ঝগড়া করা যাবে। নিচে গেলাম, সোফায় বসে ড্রিঙ্কস করছে। আমাকে রেখে ড্রিঙ্কস করছো? আচ্ছা, তুমি তো ড্রিঙ্কস করো কেন? সেটা তোমার জানার বিষয় নয়। ওকে, আজকে আমি বেশি খাবো না। আজকে আমি শুধু তোমার খাওয়া দেখব। মেয়েটা এত ড্রিঙ্কস করে, ফুলি অ্যাডিক্টেড। মাহি, তোমার ফ্যামিলি কোথায়? বাইরে থাকেন? চুপ, এত প্রশ্ন করো কেন? ওনারা আমার সাথে থাকে না। কেন এখন এটা প্রশ্ন করবে না কিন্তু। ওকে, মেয়েটা ভারী অদ্ভুত,
কেমন করে ড্রিঙ্কস করছে, শুধু সেটাই দেখছি আমি। কখনো যেন সোফার উপরে ঘুমিয়ে পড়েছি ওকে দেখতে দেখতে। চোখ খুলতে দেখি মাহি আমার পাশে ঘুমিয়ে পড়েছে। আমি উঠে রুমে চলে যেতে গেলাম, কিন্তু ওকে কি এভাবে রেখে যাওয়া ঠিক হবে? ঠান্ডা লেগে যেতে পারে। রাতে একটু ঠান্ডা পড়ে এখানে। ওকে কোলে তুলে নিচের রুমে শুয়ে দিলাম। ওর মুখের দিকে চেয়ে বসে আছে। একদম শান্ত লাগছে ওকে। এমনিতেও অনেক শান্ত, শুধু কঠোর হওয়ার ব্যর্থ চেষ্টা আর কি। কেমন যেন লাগে ওকে দেখলে, অন্যরকম একটা আকর্ষণ কাজ করে ভেতরে। কখনো ভাবিনি আজকে রাতটা ওর মুখটা দেখে ঘুমাতে যাব। ওর গায়ে কম্বলটা দিয়ে আমি শুতে চলে গেলাম। হে কি, দরজা লক না করেও ঘুমিয়ে পড়েছে নাকি? ভেতরে ঢুকে সোজা মাহির রুমে চলে গেলাম। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ওকে ডেকে তুলতেই আমি অবাক হয়ে গেলাম। তুমি কি করছো এখানে? মাহি কোথায়? তুমি মাহির কিছু করনি তো? কি হলো, কথা বলো। আস্তে প্রশ্ন করো, একসাথে এত প্রশ্ন উত্তর দিব কিভাবে? ফালতু কথা না বলে মাহি কোথায় সেটা বলো। ভালোই লাগছে। ঘুমোতে যাওয়ার আগে এক সাপিনের মুখ দেখে ঘুমাবো, আর ঘুম থেকে উঠবো আরেক সাপিনের মুখ দেখে। কি লাগি আমি। মাহি কোথায় গেছে? দেখো, হয়তো গোসল করছে। এখন কেন? আরে এটাও কি ভেঙে বোঝাবো? কাল রাতে তো আমরা বিয়ে করে ফেলেছি। একদম ফালতু বকবক করবে না। তুমি এখানে আবার কি কারণে এসেছো বলো? আর মাহি, ও তোমাকে বারবার অ্যালাউ করছে কেন? এখানে তো পরিষ্কার মাহির সাথে আমার হয়ে গেছে। শাট আপ। কেন ওকে কনফিউশনে ফেলছো? আমি কাস্টেরকে সব কিছু বললাম। এই আপদটা কবে আমাদের পিছু ছাড়বে কে জানে। তুমি আমাকে এইভাবে বলছো কেন? বললাম তো 1 সপ্তাহ পর আমি চলে যাব। বাবা, রাগও আছে দেখছি। রাগ নয়, তোমরা মানুষকে একটু বেশি হিউম্যানেট করো। মাইকে তো বাকি এনেছে, এখন তোমাকে একটা কড়া ডোজের মেডিসিন না দিলে হচ্ছে না। মেডিসিন দিচ্ছে আমাকে? মাহি শোন, আজ আর ভার্সিটি যাব না, চল বাইরে থেকে আসি, একটু এনজয় করা যাবে। আজকে আমার শরীরটা কেমন যেন লাগছে। তুই যা না, গাড়িটা নিয়ে যা, আমি বাসায় থাকবো। কাল রাতে তেমন ঘুম হয়নি, এতক্ষণ বাইরে ছিলাম, এখন একটু ঘুমাবো। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? আমি তোমার একাকিত্ব দূর করে দিতে পারি। গুড আইডিয়া। ওকে নিয়ে গেলে তোর সময় ভালোই যেতে পারে, ওকে নিয়ে যা। মাহি তুই থাম তো, আমি ওর সাথে যাব না। 100% গ্যারান্টি দিতে পারি, আমার সাথে থাকলে তোমার 1 সেকেন্ডও বোর লাগবে না। আর লাগলে যা বলবে তাই মেনে নেব। আচ্ছা অফকোর্স, দেখে নিও। ওকে, লেটস গো। ফ্রেশ হয়ে কাশ্মীরের সাথে বের হলাম। এটাই সুযোগ ওকে আমার পার্সোনালিটি বোঝানোর। সারাদিন ওকে খুব মাসেতে রেখেছে। শপিং থেকে শুরু করে সি বিচে সব জায়গায় ওকে নিয়ে ঘুরেছে। এত সময় অন্য কোনো মেয়েকে কখনোই দিইনি। অনেক ইজি আর ফ্রেন্ডলি বিহেভ করছে আমার সাথে। একদিনে কাশ্মীর আশফির ফ্যান হয়ে গেছে। ওকে নিয়ে সন্ধ্যায় মাহির বাসায় ফিরলাম। মাহি, সত্যি আশফি ইজ আ নাইস পারসন। ও সরি, আমি খেয়াল করিনি। কেমন আছেন আন্টি? কে এনে? ইনি মাহির মম। তুমি কোনো কথা বলো না। ফাইন। তো মাহি, তোমার সময় তাহলে এমনই যাচ্ছে? বাসায় বয়ফ্রেন্ড নিয়ে থাকছো নাকি? না আন্টি, ও আমাদের নিউ ফ্রেন্ড আসবে। হ্যালো আন্টি, কি হলো? কোন উত্তর দিল না যে? মাহির মুখটা কেমন শুকনো লাগছে। কিছু আছে নাকি? এরকম মাথা নিচে করে দাঁড়িয়েছে কেন? অ্যাপার্টমেন্টে ঢুকতেই পড়শিদের কাছে শুনলাম 2 দিন ধরে তুমি বাসায় বয়ফ্রেন্ড নিয়ে থাকছো, অথচই আমার কাছে চলে এলে এমন একটা বিশ্রী কারণ দেখিয়ে। এরপরও তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো মাহি? তুমি আজকে থাকবে না এখানে? এটা আমার প্রশ্নের উত্তর। সময় দিলাম, ভেবে দেখো। আর যে কারণে আমাকে ছেড়ে চলে এসেছো সেই কারণটা নিজেই বর্জন করার চেষ্টা করো। চলে যেতে বলো। ওকে, থাকার ইচ্ছে নেই আমার, আসছি। মাহি, কোনো সমস্যা কি হয়েছে? আন্টিকে এত রাগান্বিত বলে মনে হলো কেন? বুঝেছি, প্রবলেমটা বোধহয় আমাকে নিয়ে হয়েছে। আমি খুবই দুঃখিত। আজই চলে যাব আমি। মম এসেছে একটা বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে? কার সাথে? দুপুরে ফিরেছে কানাডা থেকে। ওর ফ্যামিলির সাথে মমের খুব ভালো সম্পর্ক ছিল। ওনারা মমকে ডিরেক্ট প্রপোজাল দিয়েছে। আর এখানে আসার পর মমের ভালো বন্ধু ডেভিলের সাথে দেখা হয়েছে। উনি আশফির সম্পর্কে বলেছে, কিন্তু মম ওর বিষয় নিয়ে রাগ করতো না যদি না প্রপোজালটা রিফিউজ করতাম। আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, সময় চেয়েছি আমি। তোরা বস, আমি রুম থেকে আসছি। আমি ঠিক বুঝতে পারলাম না,
আমায় কিছু বলা যাবে এই বিষয়ে? আসলে মাহি ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে। আশফিকে মাহি সম্পর্কে সবটা বললাম। বুঝেছে, এই কারণে মেয়েটাকে এত পেইনফুল দেখায়। আমার মনে হয় মাইকে আসলে সময় দেওয়া উচিত এই বিষয়ে। ও নিশ্চয়ই অনেক আপসেট আছে ওর বাবা মার সম্পর্কটা নিয়ে। এই কারণে ওনাদের বোঝা উচিত মাহির মনের বিষয়টা। আচ্ছা, ও কি অন্য কাউকে লাইক করে? না। বাহ, তোমরা দুজন দেখছি অনেক ভালো বন্ধু হয়ে গেছো। আয় তোর সাথে ফ্রেন্ডশিপ করিয়ে দিই। আচ্ছা। আমি এতটাও অযোগ্য নই। বুঝলাম। মাহি, তুমি কি কাউকে পছন্দ করে রেখেছ যার জন্য বিয়েটা করতে চাচ্ছ না? না, তেমন কেউ নেই। তবে আমি হুট করে কাউকে বিয়ে করতে চাইছি না। তাকে অনেক ভালো করে জানতে, বুঝতে, চিনতে চাই, তারপর ডিসিশন। দেখ, আমিও চাই তোর একাকিত্ব দূর করার জন্য এমন কেউ আসুক যাকে তোর যোগ্য বলে মনে হয়। তাহলে আমরা এমন কাউকে মায়ের জন্য খুঁজে দিই, কেমন হয় তাহলে? সেটা তো অনেক ভালো কথা, কি বল মাহি? দেখ তেমন কেউ আছে নাকি। আমিও যদি এমন কাউকে পেতাম। আচ্ছা, আমি কি ছেলে নই? আমি কি সুদর্শন পুরুষ নই যেমনটা তুমি চাও? মানে এটাই বলতে চাচ্ছে, আমাকে কি তোমার পছন্দ হয় না? কাশনির আসবে কিন্তু তোকে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি প্রপোজাল করেছে। ভেবে দেখি তুমি আদেও ছেলে কিনা। মানে এভাবেই ওদের মাঝে অনেক ভালো সম্পর্ক হয়ে গেল। ওরা তিনজন এখন অনেক ভালো বন্ধু। তবে কাশনির আর আশফি একটু বেশি আন্তরিক দুজনের প্রতি। ওদের মাঝে একটা সম্পর্ক চলছে বলেই ধরা যায়। আশফি যতটা কেয়ারফুল কাশনিরের প্রতি, কিন্তু কাশনির অতটাও কেয়ারফুল নয়। হয়তো আশফি সেটা বুঝতে পারে। ওদের মাঝে এটা মেন ফ্যাক্ট নয়, বন্ধুত্বটাই বেশি গুরুত্বপূর্ণ। এক রাতে আশফি কাশনিরকে নিয়ে নাইট ক্লাব থেকে ফিরছিল। কাশনির খুব অস্বাভাবিক অবস্থায় ছিল, ড্রাঙ্ক অবস্থায় ছিল, যার জন্য কাশফি ওকে সামলে নিয়ে বাসায় আসতে পারছিল না। এদিকে রাতও অনেক হয়ে গেছে আর রাস্তাটাও খুবই নির্জন ছিল। তাই আশফি বাধ্য হয়ে ওই রাতে মাহিকে ফোন করে। হ্যালো ডিয়ার, প্লিজ হেল্প আস। কেন, কি হয়েছে? এত রাতে মাহির হেল্পের প্রয়োজন কেন? কাশ্মীর ফুললি ড্রাঙ্ক, আর রাস্তা খুবই নির্জন, ট্যাক্সি পাচ্ছি না। ওকে বাসায় কিভাবে পৌঁছে দেব? প্লিজ তোমার গাড়িটা নিয়ে এসো। ইডিয়েট, প্রেম করবি তুই আর গাড়ি নিয়ে এসে হেল্প করবো আমি? কোথায় এখন? মাইকে অ্যাড্রেস দিলাম, কাশ্মীরকে নিয়ে মাছ আসতে বসে আছে। মাই অনেক দ্রুত গাড়ি নিয়ে চলে এসছে। বেচারার অ্যাড্রেস পরে ঘুমচাকে চলে এসছে। অনেক পসেসিভ আমাদের জন্য। আই এম সরি ডিয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আই চুপ, এত কাহিনী করে দেখাতে হবে না। ও ঠিক আছে তো? না প্লিজ ধরো ওকে, আর পারছি না। উল্লুক একটা, এত রাত করতে কে বলেছিল? তোর ফ্রেন্ডকে আজ করো। মাহি কাশ্মীরকে ধরে গাড়িতে তুলতে যাবে, এর মাঝ থেকে এতুল হাইজেকার আমাদের ডাক দিল। ওরা আমাদের কাছে আসছে। দুইটা ইয়াং লেডিস সাথে নিয়ে যাচ্ছ, আমাদের তো কিছু দিয়ে যাও। হয়ে গেছে। মাহি এখন কি হবে? এই খবরদার, তোমরা একদম ওদের কাছে আসবে না। তোমরা যা আছো তাই দিচ্ছে। ওয়াও, ইন্টেলিজেন্ট। তাহলে কাছে যা আছে তাই দিয়ে দে, আর ওই গাড়িটাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াম একটা, ওই বড়দের বাচ্চা, গাড়িতে একটা স্টিক আছে, ওটা বের কর। স্ট্রিক থাকলে কি হবে? আমি কি কংফু মাস্টার যতগুলো একসাথে পেটাবো? আমি তো জানি তুই একটা উল্লুকের বাচ্চা। আমি কি তোকে মারপিট করতে বলছি? ওটা বের করে ওদের সাথে একটু মারামারি করার অভিনয় কর, মানে ভয় দেখা। আমি তার মাঝে পুলিশকে ইনফর্ম করছি, না হলে তো ওরা আমাদের সব নিয়ে যাবে। ওরে বাবা, আমাকে যদি ধরে মারে? আসবি? ওকে ওকে, আমি ওদেরকে মনে হচ্ছে সাপের নিচে দেখাচ্ছে, যেন ওরা বিন বাজাচ্ছে আর আমি নাচছি। কতক্ষণ ওদের সাথে এইভাবে তামাশা করবো কে জানে। পুলিশে ইনফর্ম করা হয়ে গেছে। আশফিকে ডাকছি, ও শুনছে না। ও কি করছে ওদের সাথে? কুংফু দেখাচ্ছে নাকি নাচ দেখাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। কাশনিরকে কোনোভাবে দাঁড় করিয়ে আশফিকে থামার জন্য বলতে গেলাম, তার সাথে সাথে আমার কপালে ঠাস। আহ, বড়দের বাচ্চা! এটা কি করলাম? স্টিকের বাইরেটা সোজা মায়ের মাথাতে গিয়ে লাগলো। নাও পুলিশে চলে এসছে, ওদের ধরার জন্য ধাওয়া করছে। এখন দুটোকে নিয়ে কি করব? আমাদের হেল্প করতে এসে নিজে চিৎ ভরে পড়ে রইল। দুটোকে খুব কষ্টে গাড়িতে উঠিয়ে মায়ের বাসায় এলাম। কাস্টারকে তো কোন রকম ধরে নিচের রুমে শুয়ে দিলাম, আর মাইকে কোলে তুলে সোফায় শুয়ে দিলাম। ওর জ্ঞান ফেরানো দরকার। আহারে,
বেচার কপালটা ফুলে চেহারায় বদলে গেছে। ফ্রিজ থেকে বরফ এনে ওর কপাল অনেকক্ষণ ধরে রাখলাম। মনে হচ্ছে একটু কমেছে ফোলাটা। কি ব্যাপার, এত ঠান্ডা পেয়েও জ্ঞান ফিরল না? ওর নাক আটকে নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। তারপরে সেন্স ফিরে পেল। আগটা বেশ জোরে লেগেছিল। চোখ খোলার পরেই আমাদের গালে ঠাস করে পড়ল। এটা কি হলো? তুই আমাকে মেরেছিস, তাই আমিও মারলাম। এটা কি করলি তুই? কুংফি দেখাচ্ছিলি নাকি ডান্স করছিলি ওদের সাথে? যেটাই করি, আটকাতে পেরেছে তাই বেশি। ওদের হাতে মার খেলে আমার হবু বউটা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যেত। কে কাশনির, ভালোই বলেছিস। এই যা, আমার বাসা থেকে বেরো, নিজের বাসায় যা। না, এতটা নির্দয়ী হো না। এত রাতে কিভাবে যাবো আমি? না গেলে যে বাবা 1 সপ্তাহে ছুটি দিবে তখন? কেন, তুমি তো আছোই। 1 সপ্তাহ কেন, 1 বছর থাকতে রাজি আছে আমি। ভালোই তো লাগে। আহা, কত আরাম। থাকলে এখানে সোফায় থাকতে হবে, একদম আমার রুমে আসবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই হবে। মাহি মাথাটা ধরে উপরে চলে গেল। আমি শুয়ে পড়লাম সোফায়। কিন্তু এখানে ঠিক ঘুমটা আসছে না। হঠাৎ ওপর থেকে কিছু পড়া শব্দ পেলাম। দৌড়ে উপরে গেলাম। মাহি উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ওকে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। ওর গায়ে জ্বর, ব্যথার কারণে জ্বর চলে এসছে। গায়ে কম্বলটা ভালো করে দিয়ে উঠে চলে আসছিলাম। পেছনে ঘুরে তাকালাম। ও কেমন নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে, কোনো কথা বলছে না। তারপরে হতাশ চোখে মুখটা ফিরিয়ে নিল। আমি নিচে এসে ভাবছি ওর এমন চেয়ে থাকার কারণ। হ্যাঁ, বুঝতে পেরেছে। আমাদের জ্বর হলে আমাদের মা যেমন আমাদের পাশে থাকে, সেবা করে, সুস্থ করে তোলে, কিন্তু ওর পাশে বসে ওকে দেখাশোনা করার মতো কেউ নেই। মেয়েটা অসুস্থ হলে হয়তো এভাবেই পড়ে থাকে, দেখার কেউ নেই। আমি যখন ওর গায়ে কম্বলটা উঠিয়ে দিচ্ছিলাম, ও তখন হয়তো এগুলোই ভাবছিল। আমি কোনো কিছু আর না ভেবে ওপর উঠে গেলাম। একে, ও বসে ড্রিঙ্ক করছে। ও কখন ফ্রিজ থেকে ড্রিঙ্কস নিয়ে এলো? মাহি, তুমি এখন ড্রিঙ্ক করছো কেন? আর তুমি করতে বলেছে কে? নিষেধ করেছি কে? ওর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তুমি নিচে গিয়েছিলে? কখন? আমি তো দেখলাম না। তুমি বসে কি যেন ভেবেছিলে, তাই খেয়াল করিনি। খুব খারাপ লাগছে ওর জন্য। ওর পাশে গিয়ে বসলাম। ওর মুখের দিকে চেয়ে আছে, এক নাগারে ড্রিঙ্ক করছে। আমি ওর হাত থেকে ধাবো দিয়ে বোতলটা নিয়ে নিলাম। তাতেও ভীষণ রেগে গিয়ে আমাকে গালাগাল দিল। আমি শুনে চুপ করে রইলাম। কিছুক্ষণ ওর নিচেও চুপ করে থাকলো। আমি ড্রিঙ্কস করার সময় কেউ আমাকে কখনো বাধা দেয়নি, তাই হঠাৎ মাথা গরম হয়ে গিয়েছিল। তুমি যেটা ভাবছো আসলে সেরকম কিছু না। এটা আমার পেন নয়, পেন দূর করার একটা ড্রাগ। তোমাকে কি বলেছে? এটা মানুষের পেইন দূর করার ড্রাগ? আর যদি সেটা হয়েও থাকে, তবে সেটা ক্ষণিকের জন্য, সারা জীবনের জন্য নয়। সারা জীবনের জন্য পেন দূর করবে এমন ড্রাগ এখনও আবিষ্কার হয়নি। আর হলো সেটা আমার জানা নেই। যেটা জানা আছে সেটা দিয়েই কাজ চালাই। তোমার জানা নেই, আমার জানা আছে। একটা মানুষের কষ্টে কেবল অন্য একটা মানুষই দূর করতে পারে। সে মানুষটার ভালোবাসা, তার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে যথেষ্ট। এর থেকে বড় ড্রাগ আর পৃথিবীতে নেই। এই ড্রাগটাকেই তো ভয় পাই আমি। এই ড্রাগ যে পৃথিবীর কোথাও নেই। কি বলছো তুমি এসব? তুমি কি পৃথিবীতে বসবাস করো না? পৃথিবীর মানুষগুলোকে দেখছো না? তারা কি নিয়ে বেঁচে আছে? তাই তো, তাহলে আমাদের জন্য নেই। কে দিবে আমাকে সেই ড্রাগ? আমি যে খুবই ভীতু আর খুবই তৃষ্ণার্ত সেই ড্রাগের জন্য। কথাগুলো বলে উঠে দাঁড়াতে গেলাম, হঠাৎই মাথা ঘুরিয়ে গেল। আশফি এসে আমাকে তাড়াতাড়ি ধরে ফেললো। ছেলেটা খুব কেয়ারফুল। মাহিকে ধরে বিছানা বসিয়ে দিলাম। ওর দুটো চোখের দিকে তাকিয়ে আছে। ও আমার চোখের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। চোখ দুটোতে পানি টলমল করছে। আমার কেন যেন মনে হচ্ছে আমাকে ওর খুব প্রয়োজন। ওর চোখের গভীরে হারিয়ে যাচ্ছে। কেমন যেন নেশা কাজ করছে ভেতরে। ড্রিঙ্ক করেছে ও, আর নেশা হচ্ছে আমার। আমি ওর বাহু দুটো ধরে আছে। ও আমার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আর ইচ্ছে করছে না ওকে ছাড়তে। আরো শক্ত করে ওকে ধরলাম। ক্রমশ ওর নেশায় ডুবে যাচ্ছে আমি। ওর খুব কাছে চলে এসছে। ওকে কিছুটা নিজের কাছে টেনে আনলাম। কোনো কিছু মাথায় কাজ করছে না। এমন কেন লাগছে জানি না। কোনো কিছু না ভেবে ও ঠোঁটে আলতো করে চুমু দিলাম। ওর গাল বেয়ে পানি পড়ছে, সেটা স্পষ্ট বুঝতে পারছি। ওর চোখের পানি আমার গালে এসে লাগছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর গালে চুমু দিয়ে ও ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ও কিছু বলতে যাবে, তখন আমি আবার ওর ঠোঁটে চুমু দিয়ে বসলাম। ও আমাকে যতই ছাড়ানোর চেষ্টা করছে,
আমি ওকে ততই শক্ত করে জড়িয়ে ধরছি। কি করছে কি আশফি? ওর কি মাথা ঠিক আছে? খুব কষ্টে নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিলাম। ওকে সরিয়ে দেওয়ার পর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। আশফি, কি করেছিলে তুমি এসব? আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কি হলো, যাও বলছি। কথাগুলো শোনার পর ও কীরকম যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর কিছু না বলে উঠে চলে গেল। আমি দরজাটা বন্ধ করে বিছানায় এসে শুয়ে ভাবছি ওর কথা। কি করলো আশফি আজকে? আর কেন করলো? ছি ছি, এ কী করলাম আমি? কোথায় ছিল আমার মন? ও ধাক্কা দেওয়ার পর মনে হলো কোনো ঘর থেকে বের হলাম আমি। এমনটা কেন করলাম ওর সাথে? আমিও ঠোঁটে কিস করেছে। এটা আমার দ্বারা কি করে সম্ভব হলো? এতগুলো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, একটাকে কোনোদিন ঠোঁটে কিস করেনি। জোর করে করতে এলে থাপ্পড় দিয়ে ব্রেকআপ করে চলে এসছে। আর আজকে আশফি কি করলো? যার সাথে কোনো সম্পর্ক নেই তাকে কিস করলো, তাও আবার তার ঠোঁটে। আর ভাবতে পারছি না, মনে পড়লে আমার গা ঘিনঘিন করে উঠছে। যাও বা ঘুমাতে চেয়েছিলাম, এই ঘটনার পর তো আর ঘুমিয়ে আসছে না। চোখ বন্ধ করলে এই ঘটনাটা চোখে ভাসছে। এপাশ ওপাশ করতে করতে ভোর হয়ে গেল। নিচে যাব ভাবছি, কিন্তু নিচে ওই লুচু ঘুমিয়ে আছে। ওর সামনে যেতে এখন কেমন যেন লাগছে। অসভ্য বদমাশ লুচু ছেলে একটা। নিচে গিয়ে ওর পেছনে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দেব। নিচে যাওয়ার পর ওকে দেখতে পেলাম না। দরজাটাও দেখছি খোলা। তাহলে চলে গেছে, ভালোই হয়েছে। আর কোনোদিনও ওকে আমার বাসায় ঢুকতে দেব না। সকাল 8টা বাজে। কাশ্মীরকে ডেকে তুললাম। ভার্সিটি যাবি তো আজকে নাকি? না, যাওয়ার কি আছে? রেডি হয়ে নে, কিছুক্ষণ পরই বের হব। ভোর হতে মাহের বাসা থেকে চলে এসছে। ওর সামনে থাকতে কেমন যেন লাগতো। ভার্সিটি গেলেও তো ওকে ফেস করতে হবে। ও আমাকে সামনে দেখলেও তো আস্ত গিলে খাবে। না, তাও যেতে হবে ওকে। সরি বলা উচিত। নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। মা, তুমি কি জানো তোমার ছেলে কাল রাতেও বাড়ি ছিল না, ভোরে বাসায় ফিরেছে? হ্যাঁ জানি। আর কত বলবে ওকে? বলতে বলতে আমার মাথা শেষ হয়ে গেছে। তুই কিন্তু তোর বাবাকে কিছু বলিস না। আমি কাল রাতে বলেছি, ও তাড়াতাড়ি ডিনার শেষ করে শুয়ে পড়েছে। না হলে কাল যে কি অশান্তি করতো কে জানে। ভার্সিটি এসে সবার সাথে ক্লাসে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই আশফি সামনে এসে বসলো। আমি কোনো কথা বলছি না, ভাবছি উঠে যাব কি না। না থাক, দেখি কি বলে। ওর চোখের দিকে তাকাতে পারছি না, খুব অস্বস্তি হচ্ছে। তবু ওকে তো সরি বলতেই হবে। ভাই প্লিজ, তুমি কালকে রাতের কথা ভুলে যাও। ওটা আমি ইচ্ছে করে করিনি। আমার কোনো বদ মতলব ছিল না, বিশ্বাস করো। কিন্তু কিভাবে ওটা করলাম, কেন করলাম, কিচ্ছু জানি না। আমি জানি তুমি খুব ফেড আপ আমার সাথে এই বিহেভিয়ারটা নিয়ে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এক্সট্রিমলি সরি। আর কোনোদিন এমন ভুল হবে না, কথা দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলেছে। কথাগুলো শেষ করে একটু দম নিয়ে ওর মুখের দিকে তাকালাম। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে ও। বুঝতে পারছি খুব রেগে আছে। তাও মুখটা বিড়ালের বাচ্চার মতো করে বসে আছে ওর সামনে। অ্যান্সার প্লিজ মাহি। ইটস ওকে। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক গড মাফ করেছ, নাহলে আমার রাতের ঘুম হারাম হয়ে যেত। তো তুমি একা কেন? কাশ্মীর কোথায়? ওই ইশারে বাইরে থেকে দেখলাম কাশ্মীর যেন কার সাথে ফোনে কথা বলছে। এত খুশি কেন দেখাচ্ছে ওকে? কি জানি, তখন থেকে কার সাথে যেন কথা বলেই চলেছে। ও যে কখন কার সাথে আছে নিজেও বলতে পারবে না। একদম না, লাইফটাকে ফুললি এনজয় করছে। ভালোই লাগে ওর পার্সোনালিটিটা। লাইফে নো পেইন। সেদিন জানো কি হয়েছে? ওর একটা বিএফের সঙ্গে আমাকে পরিচয় করে দিচ্ছে। লোক এইভাবে, হাই ডফলি, ইটস মাই হট বিএফ আশফি, অ্যান্ড আশফি, ইটস মাই ব্লাইন্ড বিএফ ডফলি। কথাটা বলার পরে ছেলেটা চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে আমার দিকে তাকালো। আমি আর কাশ্মীরতে পুরো ভ্যাবাচাকে খেয়ে গেছে। ছেলেটা রেগে কিছু করার আগেই আমি আর কাশ্মীর সেখান থেকে সোজা 3 মাইল দূরে চলে এসছে। হাউ ফানি। মায়ে খুব হাসছে, আমি খুব হাসছিলাম। হাসির মাঝে মায়ের দিকে চোখ পড়ল। কাশ্মীরের দিকে তাকিয়ে মুচকে হাসছে। মেয়েটার মুচকে হাসিটা খুব হার্ট টাচিং। এত ভালো লাগে কেন আমার? ওই 7টা দিন ওর সাথে থাকার পর ওকে সবসময় দেখতে, ওর কথা শুনতে, ওর কাজ করে দেখতে দেখতে ওকে অনেকটা নিজের মনে করে নিয়েছিলাম। খুব ভালো লাগতো ওর সাথে সময় কাটাতে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মনে হচ্ছে ওর ফ্যান হয়ে গেছে। কথা বলে শেষ করে কাশ্মীর আমার কাছে আসছে। অনেকদিন পর সেই ছেলেটার সাথে কথা হলো আজ। কোন ছেলেটা? আরে ওই যে সেদিন রাতে সমুদ্র সৈকতে যার সাথে ছিলাম। এটা কি আবার? কোন রাতে? উফ,
তুমি জানো না, তোমাকে বলে লাভ নেই। হ্যাঁ, তাহলে আমার কি হবে? আমি জগতে স্বপ্ন দেখেছিলাম তুমি আমার সাথে সমুদ্র সৈকতে বসে রাত পার করবে, আর সাথে একটা হোয়াইট ডগি থাকবে। হোয়াট? ডগি কেন? আরে, যাতে ওর এক্সগুলো ওই কুকুরটাকে দেখে বুঝতে পারে যে কাশ্মীরের সাথে কেউ আছে, আর ওরা কাশ্মীরকে ডিস্টার্ব করতে আসলে ওই কুকুরটা আমাদের প্রোটেক্ট করতে পারে, কারণ ওর তো আবার এক্সের শেষ নাই। নিজে মনে হচ্ছে ফেরেশতা। তুমি থামো তো, আমার কথা একবারও ভাবলে না? কষ্ট পাচ্ছ তুমি? ঠিক আছে, ও যখন না থাকবে তখন তোমাকে সময় দিব, কারণ তোমার মাঝে ওকে খুঁজে পাই। সিরিয়াসলি? তাহলে তো তাকে দেখতে হচ্ছে। রিলেশনটা পাকা কিভাবে হোক, তারপর মিট করাবো। এখন কি করব সেটা বলো, ক্লাসে দেরি আছে এখনো। হ্যালো গাইস, তোমাদের মাঝে কি আমি জয়েন করতে পারি? অবশ্যই, কেন নয়। কি খবর তোমার? খুবই ভালো। হ্যালো আশফি, কি খবর তোমার? ইউ আর লুকিং ড্যাম হট। ও রিয়েলি? থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। মেয়েটা সে প্রথম আলাপ থেকে কীভাবে যেন তাকিয়ে দেখে আমাকে, কেমন যেন একটা গায়ে পড়া ধরনের। তুমি যে কি চাও সেটা তো আমি বুঝি। তো তোমাদের কোনো প্রোগ্রাম আছে নাকি? এখনো নেই, তবে ভাবছি কি করা যায়। ও আচ্ছা, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি কি আশফিকে নিয়ে একটু সামনে যেতে পারি? ওয়াই নট? হ্যাঁ, নিয়ে যাও। হি ইজ আ লোনলি ম্যান, তোমাকে খুব প্রয়োজন ওর। হ্যাঁ, এখন ঘাট থেকে নামাতে পারলে বাঁচো, প্রবলেম নেই। লিন্ডা ইজ টু গুড, বেটার দ্যান ইউ। ওকে, বাই কাশ্মীর, বাই মাহি। বাই। আশফি সত্যি একটা মজার ছেলে। লুচু একটা। তবে ট্রেনের সিট খালি থাকলো ওর সিট খালি থাকে না। রিয়েলি? আমি আর কাশনির কথা বলছিলাম। কিছু সময় পর ক্লাসের বাহিরে বাইকের হর্ন বেজে উঠল, আর বাহিরে থেকে ছাগলের মতো চিৎকার করে আমার নাম ধরে ডাকছে কেউ। দুজনে বাহিরে গেলাম। এটা আশফি ছিল। চিৎকার করলে ওর ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে যায়। ওর সাথে একটা স্কুটি দেখছি, ওটা তো লিন্ডার স্কুটি। ও নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে? আর এটা কি তোমার সাথে? স্কুটি তোমাদের জন্য নিয়ে এলাম, চলো উঠে এসো, বাড়ি থেকে ঘুরে আসে। তিনজন একসাথে? ট্রাফিক ধরবে, তোরা যা। সব কিছুতেই তোমার বাধা। এসো তো, বেশি দূর যাবো না, কাছাকাছি যাবো। ওদের দুজনকে পেছনে বসিয়েছি, কাষ্টির মাঝে আর মাহি ওর পেছনে। কিছু দূর যেতে বাইকটা থেমে গেল। প্রবলেম দেখার জন্য ওদেরকে নিচে নামতে বললাম। কাষ্টির ফোনে কথা বলতে বলতে সামনে গিয়ে দাঁড়ালো, আর মাহি আমার পাশে দাঁড়িয়ে আছে। দেখছে কি প্রবলেম হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে হাই তুলছে। বেচারি রাতে হয়তো ঘুমোতে পারেনি। হাত উঁচু করে হাই তুলতে গিয়ে ওর টি শার্টটা উপরে উঠে গেছে, তাদের ফর্সা পেটটা দেখা যাচ্ছিল। যদি এটা সচরাচর দেখে থাকে, কিন্তু ওর পেটের দিকে চোখ পড়তে খুব লজ্জা লাগলো। চোখটা ফিরে নিতে গিয়ে ওর চোখের দিকে চোখ পড়লো। ও এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমি যে ওর পেট দেখছিলাম সেটাও দেখতে পেয়েছে। রেগে তাকিয়ে আছে আমার দিকে। আমি উঠে গিয়ে ওর কাছ থেকে সরে কাস্টনের কাছে গেলাম ওকে ডাকতে। মাহির সামনে থাকতে আমার এখন খুব ভয় করে, সাপের মতো ফোঁস করে ওঠে। ভার্সিটিতে ফিরে ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই বাবার জেরে মুখোমুখি পড়তে হলো। আমার সব কিছু নিয়ে তাকে মাথা ঘামাতে হবে। ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে আমার, কিন্তু মুখে কিছুই বলতে পারি না। তুমি আজকে ভার্সিটিতে গিয়েছিলে? হ্যাঁ। দুপুরে বাসায় এসে লাঞ্চ করেছো? না, বাইরে করেছে। কেন, বাসায় খাবার নেই? ভার্সিটি শেষ করে এখন বাসায় ফিরলে? ভার্সিটি এখন নিশ্চয়ই শেষ হয়নি। আর এটা কি ধরনের পোশাক? এরকম পোশাক পরে কখনো ভার্সিটিতে যেতে হয়? সেটা তো আগে কখনো দেখিনি। আমি তোমাকে বারবার নিষেধ করার পরও তুমি কেন এমন ধরনের পোশাক পরো? আমি লাস্ট টাইম বলছি, আশফি, নিজেকে শোধরাও। আমার কথার অমান্য করলে এ বাড়িতে তোমার জায়গা হবে না বলে দিলাম। প্রতিদিন এই একই কথা শুনতে শুনতে আমার ধৈর্য ফুরিয়ে আসছে। আজকে কিছু না বলে পারলাম না। বাবা, আমি নিশ্চয়ই এখন ছোট নই। আমার নিজের একটা চাহিদা, পছন্দ, রুচি বলে জিনিস আছে। সেটাও যদি অন্যের পছন্দে মেনে আমাকে চলতে হবে, তাহলে ব্যক্তিগত বলে কি থাকলো? সবসময় তোর খেয়াল খুশি মতো চলতে আমি পারবো না। আশফি, বিবেক বিবেচনা বলে একটা জিনিস আছে, সেটা তুই ভুলে গেছিস? বাবার সামনে দাঁড়িয়ে তুই কিভাবে কথা বলছিস? ভাইয়া প্লিজ, আমি তোর মতো করে চলতে পারবো না। বাবু উঠতে বলে তুই উঠিস, আর বসতে বলে বসিস, এটা আমার পক্ষে সম্ভব না। আশফি, ওকে বলতে দাও। এ বাড়িতে আজকে ওর শেষ বলা। ও আজকে যে কথাগুলো বলেছে আর যেভাবে বলেছে, এরপর ওর আর এ বাড়িতে আর কোনো স্থান নেই। ও যদি নিজেকে ঠিক বলে মনে করে তাহলে তবে এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো।
তোমার যদি সত্যি কোনো ব্যক্তিত্ব বলে জিনিস থাকে তবে এই মুহূর্তে এ বাড়ি থেকে তোমার সব কিছু নিয়ে বেরিয়ে যাও। এ বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। ওকে ফাইন, আমি চলে গেলে যদি উনি ভালো থাকতে পারেন এটুকু উপকার তাহলে আমি করব। ঘর থেকে নিজের সব কিছু নিয়ে বাসা থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে আনমনে মাহির বাসার সামনে চলে এসছে। নিজের বাড়ি ছাড়াও এই শহরে মাহির বাসাটাও নিজের বাসা বলে মনে হয়, কিন্তু ভাবছি ওর বাসায় থাকাটা কি ঠিক হবে? আর ওই বা কেন বারবার আমাকে আশ্রয় দিবে? ভাবতে ভাবতে দরজার সামনে বসে পড়েছে। রাফি, তুই গিয়ে দেখ ও কোথায় গেল। আমি দেখছি, তুমি চিন্তা করো না। শুধু শুধু এইভাবে বাইরে বসে না থেকে ভেতরে ঢুকেছে। ওর বাসার ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। ওর সাথে থাকার সময় চেয়ে নিয়েছিলাম। বাসার ভেতরে ঢুকে সোফায় বসে আছে। খুব খারাপ লাগছে। তার খেয়াল খুশি মতো চলতে হবে আমায়। নিজের কোনো সিদ্ধান্ত নেই, নেওয়ার অধিকারই নেই। অনেকক্ষণ হলো মাহিকে দেখছি না। বাসা আছে তো নাকি পুরোপুরি ঘুমাচ্ছে? ঘুম থেকে উঠে একটা শাওয়ার নিলাম, এখন পুরো ফ্রেশ লাগছে। টাওয়াল গায়ে পরতে পারলাম না, এর আগে ফোন বেজে উঠলো। ফোনটা গিয়ে রিসিভ করলাম। ওর সাথে কথা বলার সময় নিচে নামছি আর টাওয়াল গায়ে পেঁচাচ্ছি। ওপর থেকে মাহির নামার শব্দ পেয়ে ঘুরে তাকালাম। তাকিয়ে সর্বনাশটা হলো। সবটা চোখে পড়তে হলো। মাহির রিয়েকশনটা দেওয়ার আগেই চোখ আর কান বন্ধ করলাম। কথা বলার সময় একটু খেয়াল করিনি এই বাদরটা এখানে এখন কি করছে। কি হলো? কোনো সারা শব্দ নেই কেন? চোখটা খুললাম। চোখ খুলতে দেখলাম ও আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এখন এখানে কি করে আসলে? আর সাথে এগুলো কি? তুমি কি এখানে পার্মানেন্টলি থাকতে এসেছো নাকি? হ্যাঁ, না, কিছুদিনের জন্য। আবার? উফ, অসহ্য আমি। তোমাকে ঘুরে ফিরে আমার বাসাতেই আসতে হয় আর কেউ নেই। বাই দ্য ওয়ে, তুমি এইভাবে চোখ কান বন্ধ করেছিলে কেন? না চাইতে চোখের সামনে ওপেনলি। না কিছু না, এমনি। আমি কি বোকা? ও বুঝতে পারেনি আর ও সেটা বলে দিতে যাচ্ছে। কি যে বলো, কিচ্ছুই বুঝি না। আই, তুমি ইচ্ছে করে এখানে এসে থাকছো না তো? আরে না রে ভাই, বললাম কয়েকটা দিনের জন্য। এখন আমি রুমে যাই। আমার সব জিনিস রুমে নিয়ে চলে গেলাম। ওনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু আমি আছি। হঠাৎ একটা জিনিস মাথায় এলো। কি বললো তখনও? না চাইতে চোখের সামনে ওপেনলি, তার মানে আশফি। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। রুম থেকে আর বের হবি না, আজকে তোকে অস্ত গিলে খাবো। তুই আমার সব সম্মান লুটে নিয়েছিস। যা, বুঝে ফেলেছে। কি বলছো? আমি ওর সব সময় লুটে নিলাম? কখন? মাহি, তুমি কি বলছো? ধরলাম না, ছুঁয়ে দেখলাম না, সামন লুটে নিলাম কখন তোমার? তুমি কাঁদছো কেন? আমি কি ইচ্ছে করে দেখেছি? তুমি তো টাওয়াল। একদম চুপ হারামজাদা। তুই বেরো, তোকে কুপিয়ে টুকরো টুকরো করে কিমা বানিয়ে খাবো। আজ রাতে আমি ঘর থেকে বেরোচ্ছি না শোনা। দেখে নিব তোকে আমি। উফ, খিদে পেট জ্বলে যাচ্ছে। ঘর থেকে না বেরোলেই হচ্ছে না। চুপি চুপি ঘর থেকে বের হয়ে কিচেনে গিয়ে খাবার খুঁজলাম। ফ্রিজেও কিছু নেই। মাহি সব খেয়ে রেখে দিয়েছে। তো এই ফ্রিজে অনেকগুলো স্কচ আছে। বেশি রাত হলে মা এগুলো খেতে বসবে। ভালোই হয়েছে, ও ইচ্ছে করে সব খাবার খেয়ে রেখে দিয়েছে। আমি ওর সব ড্রিঙ্কস খেয়ে রেখে দেব। সোফায় বসে আরামে সারাবি পান করছে। নিচে নেমে আশফির কাণ্ড দেখে আমার মাথা গরম হয়ে গেছে। হারামজাদা, তুই আমার সবগুলো স্কচ খেয়ে নিলি? হ্যালো ডার্লিং, প্লিজ বসো। আমার কাছে এসে বসো। আরে বসো না। হাতটা টেনে ধরে ওকে আমার কাছে বসিয়ে দিলাম। নেশে একদম টাল হয়ে গেছে দেখছি। আজকে এত ড্রিঙ্কস করার কারণ কি? খুশিতে। তোমাকে সামনে বসে দেখছি, সেই খুশিতে। আই চুপ কর, পাগলের মতো সংলাপ দিচ্ছে। সিরিয়াসলি? তোমাকে যখন সামনে দেখি আমার বুকের ভিতর কেমন যেন একটা ধাক্কা দেয়। বুঝতে পারি না ধাক্কাটা কিসের। শুরু করে দিয়েছে আবার ডায়লগ দাও। একটা দিয়ে হয় না তোমার? একসাথে কয়টাকে লাইন মারতে চাও তুমি? হুম 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 তুমি পটে গেলে আর কাউকে লাইন মারবো না, প্রমিস করছে। তোমাকে আমার পূর্ণ প্রেম দেবো মাহি। ও এখন পুরোই অস্বাভাবিক, কথা শুনেই বোঝা যাচ্ছে। সেই দিন রাতের মতো যদি আবার কিছু করে বসে, কোনো নিশ্চয়তা নেই। ও আমার হাতটা ধরে আছে। হাতটা ছাড়িয়ে ওর কাছে থেকে ছুটে এলাম, অনেকটা পালিয়ে আসার মতো। আরে মাহি, কোথায় যাচ্ছ? ইস, দৌড়াতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেল। উফ মা গো, আমার পা পুরো ভেঙে গেল। আমি আসছি। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে ধরলাম। এই একদম তুই আমার কাছে আসবি না। কথা বলো না তো, পাটা দেখতে দাও। মা তো মচকে গেছে মনে হচ্ছে। আমাকে ধরো, আমি তোমাকে রুমে দিয়ে আসছি। আহ, পারছি না হাঁটতে। বুঝে গেছি। আচার বস্তাকে আবার কোলে তুলতে হবে। মেরে ফেলে দেব কিন্তু। ওকে কোলে তুলে ওর রুমে ওর বিছানা শুয়ে দিলাম। এত কষ্ট করে নিচ থেকে উপরে নিয়ে এলাম।
এর বিনিময়ে আমি কি পাবো? কি চাও তুমি? শয়তানের হাড্ডি। হুম। এভাবে মুখ চেপে হাসছিস কেন? লজ্জা পাচ্ছে। ও, যাও তো তুমি এখান থেকে। না, তুমি ঘুমাও, আমি শুধু তোমাকে দেখব। এই তোর নেশা হয়ে গেছে, বুঝেছিস? তুই বেরো আমার ঘর থেকে। একদম চুপ। ওর মুখ চেপে ধরলাম। কোনো কথা বলবে না, তোর চোখ বন্ধ করে থাকো। তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগে। তুমি ঘুমাও, আমি তোমাকে দেখব। ও কি করলে দেখলো আমাকে ঘুমন্ত অবস্থায়? আমার রাতে ঘুম আসে না। না ঘুমালেও চোখ বন্ধ করে রাখো। এটা কি করে করব? পারবো না আমি। এই তুমি যাও তো। যাবো না, যাবো না। আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে। আমারও খুব রাগ হয়ে যাচ্ছে। দূর। ওকে সরিয়ে দিয়ে আমি উঠে চলে আসছিলাম। ও আমার হাতটা টেনে ধরলো, তারপর আমার কাছে উঠে এলো। তুমি কোথাও যাবে না। না, আমি বাইরে যাব। যেতে দেব না। ছাড়ো আমাকে। ও আমার হাতটা ছেড়ে দিল। আমি ওকে বুঝে উঠতে পারছি না ও এগুলো কেন করছে আমার সাথে। আমার হাত ছেড়ে দিয়ে আমার দিকে হেঁটে আসছে, তারপর আমার কোমর ধরে আমাকে ওর কাছে টেনে নিল। আশফি, হুম। কি করছো তুমি এগুলো? তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। মাহি, আমি তোমাকে খুব চাই। নেশায় পড়লে যে কোনো ছেলে সামনে কোনো মেয়ে থাকলে তাকে খুব করে পেতে চায়। জানি না, কিন্তু তোমাকে আমার চাই, সব সময়ের জন্য চাই। তুমি আমার কাছে থাকলে শুধু তোমাকে দেখতে ইচ্ছা হয়, তোমাকে ছুঁতে ইচ্ছা করে। আমাকে তোমার ঠোঁটের ছোঁয়া পেতে দিবে? না। এই তুই পাগল হয়ে গেছিস? তোর গার্লফ্রেন্ডদের ঠোঁটের ছোঁয়া নে, আমাকে কেন জ্বালাচ্ছিস? আশফি কোনোদিন কোনো মেয়ে ঠোঁটের ছোঁয়া নেয়নি, আর কখনো দেয়ও নি। তুমি সে প্রথম নারী যা ঠোঁটের ছোঁয়া পেতে আশফি ব্যাকুল। সেদিন রাতের পর থেকে তোমার ঠোঁটের ছোঁয়া যে আমি ভুলতে পারিনি। প্লিজ কিস মি। আমি কিন্তু চিৎকার করব, ছাড় বলছি। প্লিজ ডিয়ার, জাস্ট ওয়ান টাইম। না, কখনোই না। আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। ভালো করে বলছে, একবার দাও, নাহলে কিন্তু আমি জোর করে চুমু দিয়ে দেব। দেবে না তুমি? মাথা নাড়িয়ে উত্তর দিল। ওকে ফাইন, যাও, করতে হবে না, ছেড়ে দিলাম। বড় বাচ্চা বেঁচে গেছি। ও চলে যাচ্ছিল, ওকে পেছন থেকে টেনে ধরে ও ঠোঁটে কিস করলাম। তাজা মাছের মতো ছোড়াছুড়ি করছে ছোটার জন্য। আজকের তোমাকে ছাড়ছি না ডিয়ার। এটা কি করলে তুমি? তুমি ঠোঁটের উপর হাত রেখে দিয়েছো কেন? ছাড় শয়তান। তো কি করব? তোমার চুমু নিব? ছাড় বলছি, নইলে কিক মেরে দিব। এই না, ছাড়ছি। এমন কেন করো বলো তো? এক্ষুনি আমার রুম থেকে বের হ, না হলে কিন্তু সত্যি সত্যি মাথা ফাটিয়ে দিব। ওকে ওকে, যাচ্ছি, এত গরম হয় না ডিয়ার। দূর, অসহ্য। এটাকে আর একদিনও বাসায় রাখা যাবে না। সকাল হোক, ঘাড় ধরে বাসা থেকে বের করে দিব, যেখানে খুশি যাক। বজ্জাত ছেলে একটা। না, এত চেষ্টা করেও ঘুমাতে পারছি না। নিচে গেলাম টিভি দেখার জন্য। হে কি, জমিদারের বাচ্চা ঘর ছেড়ে সোফায় এসে ঘুমাচ্ছে কেন? ইচ্ছে করছে লাথি মেরে সোফা থেকে ফেলে দেই। ওর সামনে গিয়ে দাঁড়ালাম ওকে ডাক দিব বলে, কিন্তু ঘুমিয়ে পুরো অস্থির। সামনে থেকে চলে আসছিলাম, আবার আমার হাতটা টেনে ধরলো। এই ছেলেটা কি ঘুমিয়েও জেগে থাকে নাকি বুঝি না। পেছনে ঘুরে দেখলাম আমার দিকে চেয়ে মিটি মিটি হাসছে। তুমি এখনো ঘুমাওনি? তো কি করছিলে? তোমার আসার অপেক্ষা ছিলাম। তুমি জানতে আমি আসবো? আমি জানি তো তোমার ঘুম আসবে না, আর তখন তুমি নিচে আসবে, তাই তো সোফা এসে শুয়ে আছে। আচ্ছা পাজি তো তুমি, উঠে বসো, আমি টিভি দেখবো। টিভি দেখতে হবে না, চলো না বাইরে থেকে ঘুরে আসি। আমার এখন বাইরে যাওয়ার মুড নেই, আর তোমাকে এই অবস্থায় বাইরে নিয়ে গেলে আমার দুর্দশা আর কাউকে দেখতে হবে না। এত কথা না বলে চলো তো। না, আমি যাব না, তুমি আমার হাত ছাড়ো। যাবে না? তাহলে আমি একা চলে যাচ্ছি, গাড়ি যাবে কিন্তু আমার কাছে। এই তুমি এটা কখন নিলে? আসবে, দাঁড়াও। ছেলেটা আমাকে পাগল না বানিয়ে ছাড়বে না। তুমি ড্রাইভিং সিটে বসলে কেন? তোমাকে ড্রাইভ করতে হবে না, আমি করবো, উঠো। ওকে, আমরা কোথায় যাচ্ছি? জানি না। আচ্ছা, তাহলে সমুদ্র পাড়ে গিয়ে বসবো, চলো। সেটা অনেক দূর হয়ে যায়। আরে আমি আছি, চলো তো। সেটাই তো টেনশন। ওকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে এলাম। ও সোজা গিয়ে বালিশের উপর শুয়ে পড়ল। আমি ওর পাশে গিয়ে বসলাম। দুজনই চুপচাপ আছি। এই সময় অনেক কাপল দেখা যায়, নিজেদের স্পেশাল মোমেন্ট এনজয় করে। সানশাইন টাইমটা যে কোনো মানুষকে আকর্ষিত করে। ভালোই লাগছে এসে। ঠান্ডা বাতাসে চারপাশ শীতল হয়ে আছে, চারপাশ লাইট জ্বলছে, সামনে সমুদ্র আর আকাশে অগন্তি তারার মেলা। এক কথায় পরিবেশটা 100-এ 100 রোমান্টিকতায় ভরপুর।
যদি কেউ ভালোবাসার ডাক দেয়, তার ডাকে সাড়া না দিয়ে থাকা অসম্ভব। পরিবেশটা এতটাই মধুর যে কারো মন ভালো করে দিবে এখানে আসলে, বিশেষ করে মাঝরাতে। আশফিকে দেখলাম মাথার নিচে 2 হাত রেখে চোখ বন্ধ করে আছে। কোনো কথা নেই যে? কি বলবো? এখন এখানে আসার কারণ? মন খারাপ নাকি? মন খারাপ থাকলে বুঝি এখানে আসে মানুষ? মানুষের কথা বলছি না, তোমার কথা বলছি। ভালো খারাপের মাঝামাঝি। ইন্টারেস্টিং। চলবে নাকি কিছু? না থাক, তুমি নিজেই নেশায় ভূত হয়ে আছো। দেশে আছে বলে মনে হচ্ছে তোমার? তাও ঠিক, নেশায় থাকলে এতক্ষণে কি কি করতো কে জানে। আচ্ছা থাকো, আমি নিয়ে আসছি। কয়েকটা হুস্কি নিয়ে এলাম। উঠে বসো, আর দয়া করে কন্ট্রোলে থেকো। কন্ট্রোলের বাইরে থাকি আমি? একদমই না, পুরো ইনোসেন্ট হয়ে যাও। জেনারেলি আমি অনেক ইনোসেন্ট। আচ্ছা, তুমি তো ভয় আছো কেন? নেশার ঘরে তোমার সাথে তেমন কোনো খারাপ আচরণ করিনি আমি, রাইট? এবার থেকে তেমন করলে ভিডিও করে রাখবো, দেখাবো তোমাকে। হ্যাঁ প্লিজ, নিজের অবস্থা ঠিক কেমন হয় নেশার ঘরে সেটা দেখার ইচ্ছে আমার আছে। দুজন আবার হঠাৎ করে চুপ হয়ে আছে, দুজনে সমুদ্রের ঢেউ দেখছে, আর সাথে তো ড্রিঙ্ক চলছে। অন্যরকম অনুভূতি কাজ করছে, যার লাইফ শেয়ার করার মতো কেউ নেই। তার একাকিত্ব দূর করে দিতে এই সময়েরই এই মুহূর্তটা যথেষ্ট। তো যতবার এরকম সময় এখানে এসছে, তার ভেতর আজকের রাতটা যেন বেশি অন্যরকম ভালো লাগা কাজ করছে। একাকিত্ব দূর করতে, মন ভালো করতে এখানে আসা হতো আগে, কিন্তু আজকে আর একা নেই, তাই খুব বেশি ভালো লাগছে। মনে হচ্ছে অলমোস্ট লাইফের সব ভালো লাগা, খুশি এখন আমার কাছে। শুধু মাহি পাশে থাকলেই কেন যেন এমন অনুভূতি হয়। কথাগুলো ভাবার সময় ওর দিকে লক্ষ্য করলাম, হঠাৎ ওর চোখে চোখ পড়ল। ও এত সময় আমার দিকে চেয়েছিল, আমি খেয়াল করিনি এতক্ষণ। কি দেখছো? অফকোর্স তোমাকে। প্রেম করবে আমার সাথে? ওই যে ওদের মতো। এখানে আসলে এত এত কাপল দেখি, তখন নিজের খুব আফসোস হয়। একটা সুন্দর বয়ফ্রেন্ড প্রয়োজন আমার। মাহি আমাকে প্রপোজ করছে? অবিশ্বাস্য, ওর মাথা নিশ্চয়ই ঠিক নেই। ও মাই গড, এটুকু সময়ের ভেতর সবগুলো হুইস্কি খেয়ে নিয়েছে। তাই তো বলি যে আশফি মাহিকে পটানোর জন্য অস্থির, আর সেই মাহি আমাকে প্রপোজ করছে। অ্যাজ এ লেডিস ক্রাশ ওভাবে তাকিয়ে কি দেখছো? অমনি সময় তো কথা বলে বলে মাথা নষ্ট করে দাও, আর এখন মুখে কথা নেই। ও দেখছো আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য কি না? হ্যাঁ, সেটাও একটা ভাবার বিষয়, কারণ আমি তোমার সাথে কখনো ক্লোজ মোমেন্টে যেতে পারবো না, তবে 2-1টা পাপ্পি টাপ্পি দিতে পারবো, প্রমিস। চলবে না? জানি তোমার চলবে না, আমাকে তোমার পছন্দই হবে না। আচ্ছা, তোমাকে প্রেম করতে হবে না, তুমি আমার জন্য অন্তত একটা ছেলেকে খুঁজে দাও যে আমাকে এভাবে সময় দিবে, ঠিক ওদের মতো। এটা তো নিশ্চয়ই পারবে। কি হলো বলো? আরে এই মেয়ে বলে কি? আমি নিজে চান্স নিতে পারছি না, সেখানে অন্য কাউকে দিয়ে দিব? অসম্ভব। আই, তখন থেকে আবালের মতো কি দেখছো? হুম, আমি কি বলছি সেগুলো কানে যাচ্ছে না? যাচ্ছে তো। তো তুমি আমার গার্লফ্রেন্ড হতে চাও? হুম। এটুকু সময় তোমাকে দেওয়ার জন্য আমি তোমার বয়ফ্রেন্ড হতেই পারি। এখন চলো বাসায় যাব। এই অবস্থায় কি করে ড্রাইভ করব বুঝতে পারছি না, মাথা ভার হয়ে আছে। বাসায়? না, এখন যাব না, আর একটু থাকি। আর একটু পর তো ভোর হয়ে যাবে। না, আমি যাব না, তুমিও যাবে না, এখানেই থাকবো আমরা। না, মেয়েটা এইভাবে কথা শুনবে না। কি করা যায়? জোর করেও নেওয়া যাবে না, তাহলে লোকজন অন্যভাবে নেবে ব্যাপারটা। এদিকে নিজেও দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা তুলে। কাছে কিনারে কোনো হোটেলে গিয়ে থাকতে হবে। আচ্ছা, এখান থেকে যেতে হবে না, আমরা ঘরে বসে সমুদ্র দেখব। কিভাবে? চলো আমার সাথে। তারপর আমরা হোটেলে 2টি রুম বুক করলাম, ওকে ওর রুমে দিয়ে এলাম। এই কি হচ্ছে? তুই রুম থেকে চলে এসছো কেন? একা একা ভালো লাগছে না, আমি থাকি এখানে। ঠিক আছে, এসো। আজকে সারা রাত তোমার সাথে গল্প করে কাটিয়ে দিই। আজকে তো নতুন করে মাহিকে চিনছে। এত কথা বলতে পারো মেয়েটা, আগে তো জানাই ছিল না। আমি 2টা কথা বললে ওতে ডাবল কথা বলছে। খুবই মিষ্টি একটা মেয়ে, যে কেউ ওর সাথে মিশলে সে ওর প্রতি উইক হয়ে পড়বে। তুমি সেই তখন থেকে আমার দিকে তাকিয়ে কি দেখছো বলো তো? মাহিকে। মাহি তোমার মাঝে কি আছে যা দেখলে আমার মাঝে অজানা একটা মিষ্টি অনুভূতি কাজ করে? এটা তো তখনই কাজ করে যখন কেউ কাউকে মন থেকে খুব পছন্দ করে। তুমি আমার প্রেমে পড়ে গেছো। এটা কি সঠিক? 100% সঠিক। তুমি একদম আমার প্রেমে পড়ে গেছো, যেটা তুমি বুঝতে পারছো না। এতগুলো প্রেম করো আর এটা বুঝতে পারছো না? তাদের জন্য তেমন অনুভূতি হয়নি কখনো। তুমি একমাত্র মেয়ে যাকে সামনে দেখলে সে মিষ্টি অনুভূতি কাজ করে। তুমি সামনে না থাকলেও তোমার কথা হঠাৎই মনে পড়েছে।
আর তখন তোমাকে নিয়ে ভাবতেও ভাল লাগে। অনুভূতিটা কি ভালো লাগার নাকি খারাপ লাগার? অবশ্যই ভালো লাগার। এই তো বুঝে গেছো, এটাকে তো ভালোবাসা বলে। আমাকে সামনে দেখলে তোমার মনের ভিতর যে ভালো লাগাটা কাজ করে আর যে অচেনা অনুভূতিটা কাজ করে সেটা কি ভালোবাসা বলে? তুমি এত কিছু জানলে কি করে? কাউকে এমনভাবে ভালো লেগেছে নাকি কখনো? হুম, ভালো তো লেগেছে, কিন্তু তোমার মতো মনের ভিতরের এত কিছু কাজ করেনি। কিন্তু আমরা মেয়েরা একটা ছেলের এইসব জিনিসগুলো খুব ভালোভাবেই বুঝতে পারি। ছেলেটাকে তুমি এত সহজে বলে দিলে? তো করব, যেটা বলার সেটা সরাসরি বলাই ভালো। মাহি, তুমি আমাকে নিয়ে কখনো আমার মতো করে ভাবো না, তাই না? ভাবি তো, যখন সামনে থাকো তখন ভাবি। এখন কি ভাবছো? তোমার সাথে প্রেম করব। শুধু এটুকুই? হুম। আমার সাথে প্রেম করলে কিন্তু আমি কখনো লিপ কিস করতে পারবো না, এটা আমার একদম পছন্দ না। আমি চাইলেও করবে না? কি হলো, কি দেখছো তুমি এভাবে আমার ঠোঁটে? কি দেখছো? তোমার ঠোঁটটা অনেক সুন্দর, আর ঠোঁটের নিচে তিলটাও। তাহলে আমি চাইলেও আমাকে কিস করবে না তুমি? ভেবে দেখবো। হ্যাঁ, যেন উনি আমার ঠোঁটে কিস করেনি, আজকে রাতেও যে জোর করে কিস করবে। আবার গতকাল রাতও আমার ঠোঁটে কিস করেছে, ততক্ষণ সে বলেছে কি না ভেবে দেখবো। আমি তো এমনি শুনলাম, আমি চাইলে তুমি করবে কি না? আমি তো তোমার কিস নিবই না। কি বলছো? আজ রাতেও? হুম। তুমি আমার রেকর্ড ভেঙে দিয়েছো। আমি কি বলেছি? আমার ঠোঁটের স্বাদ নাও। এই দেখো, এই দুটো কাপল কি মিষ্টি করে কিস করছে। যাক, এটা দেখতেও ভালো লাগে না, আর করতে তো পারবোই না। আরে আমাকে কিভাবে করেছিলে? এটা তো নেশা করেছিলাম বলে হয়ে গেছিল। করেছিল তো নাকি? তুমি ব্যাপারটা ইজিভাবে নিলে, আর মন থেকে কাউকে ফিল করলে তবেই তুমি এটা করতে পারবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে আমি তোমাকে মন থেকে ফিল করেছিলাম, এর জন্যই তোমাকে কিস করতে পেরেছি। হয়তো তুমি যদি লিপ কিস করতে ঘৃণা করো তাহলে তোমার বউ থাকবে না, অন্য কারো কাছে চলে যাবে। তাই এখন তাহলে আমি কি করব? কিভাবে এটাকে মন থেকে মেনে নেব? জানি না। মাহি, আমার কাছে এসো, আমার সামনে এসে বসো। কেন? তোমার কাছে তো যাওয়াই যাবে না যদি আবার কিছু করে বসো। তুমি ভুলে গেছো, এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। ওকে, এলাম এখন। সেদিন রাতে মন থেকে তোমাকে ফিল করেছিলাম, তাই না চাইতেও তোমাকে কাছে টেনে নিয়েছিলাম। আমি জানি আমি তোমার ঠোঁটের স্পর্শ ছাড়া অন্য কারো ঠোঁটের স্পর্শ আমি কোনোদিনও নিতে পারবো না। ওর দু চোখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। খুব আলতো করে মায়ের ঠোঁটে স্পর্শ করলাম। মাই আমাকে একটুও বাধা দেয়নি, ও আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ওকে বিছানা শুয়ে দিয়ে জানলার কাছে দাঁড়িয়ে সানরাইজ দেখছে। ভোর হয়ে গেছে। মাহি, আমি জানি সকালে ঘুম ভাঙলে আজকে রাতের কোনো কিছু তোমার মনে থাকবে না, কিন্তু আমার সব কিছু মনে থাকবে। তোমার কথাটা প্রতিটা অক্ষর মনে থাকবে। আমি হয়তো সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, ফোর্স করবো না তোমাকে। আজ রাতের কোনো কিছু তোমাকে মনে করিয়ে দেব না, এটা আমার প্রথম ভালোবাসার অনুভূতি, তাই জোর করে কোনো কিছু পেতে চাই না তোমার থেকে। তুমি মন থেকে আমার প্রেমের অনুভূতি বোঝে নাও। তোমার মনটা খুবই কোমল, সে মনে আমি আঘাত করতে পারবো না। আমি প্রকাশ করবো না আমার ভালোবাসা, তাতে তুমি যদি আমাকে ভুল বোঝো, তুমি বুঝে নিতে পারলে বুঝে নাও। সকাল হয়ে গেছে, মাহি ঘুমিয়ে আছে। ওকে গাড়িতে উঠালাম ঘুমন্ত অবস্থায়। বাসায় ফিরে ওকে কোলে তুলে ওর রুমে নিয়ে শুয়ে দিয়েছে। গুটি চুটি মেরে শুয়ে আছে, ঠান্ডা লাগছে হয়তো। গায়ে কম্বল টেনে দিয়ে ওর গালে একটা চুমো দিলাম। নিচে এসে ব্রেকফাস্ট রেডি করে ফেললাম, কিন্তু একা খেতে ইচ্ছে করছে না। টেবিলে খাবার সাজিয়ে রেখে আমার রুমে এসে শুয়ে পড়লাম। মাহির বলা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। কাশনির গলা ফাটিয়ে রাখছে আমাকে, মেজাজটা খারাপ হয়ে গেল। আশা করছিলাম মাহিকে। কি ব্যাপার, তোমরা এভাবে গন্ডারের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ? ভার্সিটি যেতে হবে না নাকি? আর দরজা লক না করে ঘুমাচ্ছ, যদি বাইরে কেউ ঢুকে পড়ে? ও, মনে ছিল না। তুমি মাহিকে গিয়ে ডেকে তোলো, আমি যাবো না ভার্সিটি, ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। ওকে, তাহলে ঘুমাও। আমি গিয়ে মাহিকে ডেকে তুললাম। ও রেডি হয়ে নিচে এসে আশফির খোঁজ করছে। আচ্ছা, কাল আবার কি কারণ দেখিয়ে আশফি এখান থেকে গেল? যে কারণ দেখিয়ে গতবার ছিল। ভালোই হয়েছে, তুই বরং তোর বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দে, আর এটা লিখে দে যেসব ব্যাচেলার বাড়ি ছাড়া হয়েছ তাদের জন্য আমার বাসায় দরজা ওপেন আছে।
ভালোই বলেছিস। টেবিলে বসে নাস্তা করছিলাম আর কাশ্মীরের সাথে কথাগুলো বলছিলাম, কিন্তু এটা খেয়াল করিনি নাস্তাটা রেডি হলো কি করে। আশফি রেডি করে রেখেছে। আজকে এত খাতির যত্ন কেন? যাই হোক, ওকে ছাড়া নাস্তা করা ঠিক হচ্ছে না। উঠে গিয়ে ওর রুমে গেলাম ওকে ডেকে তোলার জন্য। আশফি, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ এত সকালে? দেখি কোথায় যাওয়া যায়। মানে তুমি তো বললে এখানে কিছুদিন থাকবে। আরে না, তাই হয় নাকি? আসছে। আশফি, আশফি দাঁড়াও। আরে এভাবে হুট করে কিছু না বলে চলে গেলে কেন? ও কোথায় চলে গেল? জানি না, অদ্ভুত ব্যবহার করে বেরিয়ে গেল। আশফি আজকে ভার্সিটিতেও যায়নি। ওর বন্ধুদের কাছে শুনলাম বাসায় গেছে নাকি ওরা। বলল বাসায়ও ফিরে যায়নি, আবার কোনো ফ্রেন্ডের কাছেও যায়নি। বাসায় ফিরে কিচ্ছু ভালো লাগছে না। সকালে ওর ওভাবে চলে যাওয়ার কথা ভাবছি। দুপুরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় কাশ্মীর এসে ডেকে তুলল বাইরে যাব বলে। রেডি হয়ে ওর সাথে বাইরে গেলাম, কিন্তু কিছু ভালো লাগছে না। তোর কিছু হয়েছে? এভাবে চুপচাপ আছিস কেন? আশফি সকালে ওভাবে চলে গেল কেন সেটাই ভাবছি। মনে হলো ও আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ভালো করে কথাও বলল না, ওর বাসাও ফিরেনি, কোনো ফ্রেন্ডের কাছে চাইও নি। তাহলে আছে কোথায়? হ্যাঁ, আমার কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগলো। ওকে যখন ডাকতে গেলাম তখন ও বললো ভার্সিটি যাবে না, ঘুমাবে। তাহলে হঠাৎ করে এভাবে বেরিয়ে যাওয়ার কারণ কি? আচ্ছা তুই বাসায় যাবি তো চল, তোকে বাসায় পৌঁছে দিই। কাশ্মীরকে বাসায় পৌঁছে দিয়ে আশফির কাছে যাওয়ার জন্য বের হলাম। আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে ও এখন ওখানেই থাকবে। গাড়িটা তাড়াতাড়ি চালিয়ে সি বিচে গেলাম। ওখানে খুঁজছি কিন্তু কোথাও দেখছি না। হঠাৎ চোখ পড়লো এক জায়গায়, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বেশ হাসি তামাশা করছে। ওখানে যেতেই দেখলাম আশফি ওখানে ওদের সাথে মজা করছে। উফ, ছেলেটা যে কি তা শুধু গড়টিই জানে। ওখানে গিয়ে ওকে হাত ধরে টেনে নিলাম। এখানে এইভাবে থাকার মানেটা কি? সকালে ওভাবে চলে এলে কেন? থাকতে ইচ্ছে করছিল না তাই। কেন? আচ্ছা বাসায় গিয়ে কথা বলা যাবে, চলো। আমি গেলে যে আমার মতো যাদের বাসা থেকে বের করে দিয়েছে তারাও যেতে চাইবে। আশফি এই কথা বললো কেন? ও আচ্ছা, সকালে আমরা ওই কথাগুলো বলা বলি করছিলাম, ও সেটা শুনে নেগেটিভ মাইন্ডে নিয়েছে। তুমি ফিরে যাও। তুমি যাবে না? না। ওকে, হেল্প প্লিজ, হেল্প করুন আমাকে। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঝগড়া করে আমাকে বাসা থেকে বের করে দিয়ে অন্য মেয়েদের সাথে এসে সময় কাটাচ্ছে। আমাকে বাসায় নিতে চাইছে না, ঢুকতে দিচ্ছে না। ওকে বলুন আমাকে ক্ষমা করে দিতে, আমাকে বাসায় নিয়ে যেতে। সবাই ওকে একটু বকাবকি করে রাজি করিয়ে ছাড়লো। তারপর ও আমার হাত ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। এরকম নাটক করার কোনো মানে হয় না, আমার ভালো লাগেনি তাই আমি চলে গেছি। এগুলো করে আমাকে ফিরিয়ে এনে তুমি কি বোঝাতে চাইছো? কিছুই না, তুমি যেটা মনে করে এখান থেকে চলে গিয়েছিলে সেই ধারণাটা যে ভুল সেটাই তোমাকে বুঝাতে চেয়েছি। যাই হোক ওসব বাদ দাও, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে নাও। বাইরে থেকে খাবার আনিনি, নিজে রান্না করেছি। আমি ওপরে যাচ্ছি, ফ্রেশ হয়ে ডিনার করতে আসছি। ও চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল, ঘুমিয়েও শান্তি পাচ্ছিলাম না। কেমন যেন আপন আপন হয়ে গেছে। ও না থাকলে চারপাশ খালি খালি লাগে। ওর সঙ্গে থাকতে থাকতে একা থাকার অভ্যাসটা চলে গেছে। আচ্ছা আমি যদি ওকে এখানেই থাকতে বলি? না, সেটা কি করে হয়? নিজের বাড়ি ছেড়ে আমার এখানে থাকবে কেন? ওর জন্য মাহির মনের মাঝে একটা আলাদা জায়গা সৃষ্টি হয়ে গেছে। সেই জায়গাটা কিসে সেটা তো শুধুমাত্র মাহি জানে। মাহি, তুমি কি জানো ইউ আর ইন লাভ উইথ আশফি? কি ভাবছি এসব আমি? কিন্তু এটাও তো ঠিক, ওর জন্য আমার ভিতরে কিছু হয়, আর সেটা তো কাউকে ভালোবাসলেই বোঝা যায়। হয়তো ওর প্রেমে পড়ে গেছি, কিন্তু ওকে বলে কি হবে? প্লে বয় একটা, কখনো সিরিয়াসলি নেবে না, উল্টো আমি নিজেই কষ্ট পাবো। এভাবেই চলতে থাক, দেখি কতদিন চলতে পারি। রাতে একসাথে ডিনার করে যে যার রুমে এসে শুয়ে পড়লাম। যখন থেকে বুঝতে পেরেছি আমি ওকে লাভ করে ফেলেছি তখন থেকে মনের ভিতরে কেমন ছটফট করছে ওর সাথে কথা বলার জন্য। নিচে এলাম, ওর রুমের সামনে গিয়ে দাঁড়াতে ওর কণ্ঠ শুনতে পেলাম। কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। দরজা লক করে ঘুমায় না ও, ঘর অন্ধকার করে শুয়ে আছে। আমি রুমে এসে দাঁড়িয়ে আছি, সেটা ও বুঝতে পারছে না। ও যার সঙ্গে কথা বলছে সে ওর গার্লফ্রেন্ড ছাড়া কেউ না। কথা শুনে বোঝা যাচ্ছে। কি বলো? লাভ ইউ টু লিন্ডা? ও এখন আবার লিন্ডার সাথে আছে? এসব ছেলের সাথে আমি কোনোদিনও রিলেশনে যেতে পারবো না। ওদের তো একটা মেয়ের সাথে থাকতে ভালো লাগে না,
অসভ্য ছেলে একটা। রেগে ও রুম থেকে বেরিয়ে এলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। কাল ভার্সিটিতে গিয়ে এই লিন্ডার বাচ্চাকে জবাই দিব। ওকে জবাই দিয়ে কি হবে? ও চলে গেলে অন্য একটা কাছে যাবে। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। পানি খাওয়ার জন্য রুম থেকে বের হলাম। মাহি রুমে না ঘুমিয়ে সোফায় কেন ঘুমিয়েছে? ওর কাছে গিয়ে গায়ে কম্বলটা দিলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে আমি খেয়ে ভার্সিটি চলে এসেছি। ওর জন্য টেবিলে খাবার সাজিয়ে রেখে এসছে। বন্ধুদের সাথে কথা বলছিলাম, তার মাঝে লিনটা এসে উপস্থিত। সব একসাথে বসে আছে। কিছুক্ষণ পরে দেখলাম মাহি আর কাশনির ভার্সিটি এসছে। এর জন্য এত তাড়াতাড়ি ভার্সিটিতে আসা? ভার্সিটিতে এসেই দেখি লিন্ডার সাথে ওকে। আশফি দেখছি লিন্ডার সাথে ভালোই ক্লোজ হয়ে গেছে। হ্যালো ডিয়ার, তোমরা ওখানে কেন? আমাদের সাথে এসো, জয়েন করো। চল গিয়ে দেখি ওদের কাহিনী। না, তুই যা, আমি যাব না। আরে চল তো। মাহিকে দেখিয়ে লিন্ডার সাথে আরো বেশি ক্লোজ হয়ে বসলাম। দেখতে চাই ওর রিয়েকশনটা কেমন হয়। ওদের দুজনকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিলাম। মাহি ওদের সাথে খুব ভালো ফ্রেন্ডলি বিহেভ করছে। আমার কাছে মনে হচ্ছে একটু বেশিই করছে। কি হয়েছে? চিৎকার করছো কেন? না, কিছু না। আমার ব্যবহারে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সেখান থেকে উঠে চলে এসেছি। আমি নিজে বোকা বনে গেছে। আসলে ও যেভাবে রিচার্ডের গায়ে হাত দিয়ে কথা বলছিল, ওটা দেখে মেসেজ ঠিক রাখতে পারিনি। আমার সাথে এতদিনের পরিচয় একসাথে থাকছে, আর হাতটা ধরে কখনো কথা বলিনি। আর ওদের সাথে একদিনের পরিচয় এত ঘনিষ্ঠতা। ভার্সিটি থেকে চলে এসছে, ক্লাস করতে ইচ্ছে করছিল না। দিন দিন ওর প্রতি দুর্বলতা বেরিয়ে চলেছে। যাকে ভালোবাসি তার সাথে থেকে তাকে না বলতে পারাটা কতটা কষ্টের সেটা খুব ভালো করে বুঝতে পারছে। আর যখন থেকে বুঝতে পারছে ওকে ভালোবেসে ফেলেছে, তখন থেকে মনের ভেতর অশান্তি কাজ করছে। কিচ্ছু ভালো লাগছে না। সময়টা খুব খারাপ যাচ্ছে। আগের আশফি তো ভালো ছিল, এখন কারোর সাথে প্রেম করেও শান্তি পায় না। কতক্ষণ নিজের অনুভূতি গোপন রাখতে পারবো জানি না। আসবি? তুমি ক্লাস না করে চলে এলে যে? এমনি ভালো লাগছিল না। তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, বদলে যাচ্ছ। সেটাতে তোমার জন্যই। আমার জন্য মানে? মানে তো অনেক কিছু। যেমন? বলবো না।